একজন আন্ডার কভার এজেন্ট ক্রিমিনাল ধরতে এসে নিজেই পড়ে যায় আরেক ঝামেলায়। কারণ বউ থাকতেও তার কাছে উড়ে এসে জুড়ে বসে তার এক্স গার্লফ্রেন্ড, আর তখন সেই এজেন্টকে নিয়ে টানাটানি বেজে যায় দুজনের মধ্যে। তাদের ভেতর শুরু হয় তুমুল লড়াই। এখন এই এজেন্ট কি করবে? সে কি নিজের মিশন সামলাবে নাকি তার পরিবার? সেটাই দেখব আজকের গল্পে। তো সিনেমার শুরুতেই আমরা আখেলা নামক একজন বড় বিজনেসম্যানকে দেখতে পাই যে ইন্ডিয়াতে এসেছে। তার কোম্পানিটি আমেরিকায় হলেও তার অরিজিন হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ সে আমেরিকা বসে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সবাই তাঁর সাথে দেখা করতে চায়। সবাই চায় আখিল যেন তাদের জন্য বিনিয়োগ করতে রাজি হয়। এমনকি তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যান। আখিলের নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়, যার নেতৃত্বে ছিলেন এসিপি মীনাক্ষী। মুখ্যমন্ত্রী আখিলকে তাঁর অফিসে নিয়ে যান আর তারা নানা বিষয়ে আলোচনা শুরু করেন। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন দলের প্রেসিডেন্ট চায় আখিল যেন তার জামাতাকে একটি বড় কন্ট্রাক্ট দেয়। তাই সে আখিলকে নিজের ফার্ম হাউসে নিয়ে যায় এবং জমকালো ভোজের আয়োজন করে। সব ঠিকঠাক চলছিল, কিন্তু তখনই বিজ্জু পান্ডে নামের এক ভয়ঙ্কর গ্যাংস্টার তার লোকজন নিয়ে ফার্ম হাউসে হামলা চালায়। মীনাক্ষী প্রাণপণ লড়াই করে আখিলকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত গুন্ডারা আখিলকে অপহরণ করে নিয়ে যায়। এই খবর পেয়ে মুখ্যমন্ত্রী রেগে আগুন হয়ে যান। তিনি দলীয় প্রেসিডেন্টের ওপর ক্ষুব্ধ হন। এরপর ডিজিপিকে নির্দেশ দেন এই খবর যেন বাহিরে না যায়, না হলে তাঁর পদ হারানোর ঝুঁকি আছে। কারণ কেন্দ্রীয় সরকার নিজেও আখিলের সঙ্গে দেখা করতে আগ্রহী ছিল। ঠিক তখনই বিজ্জু পান্ডে ফোন করে মুখ্যমন্ত্রীকে জানায়, আমার ভাই পাপা পান্ডে সেন্ট্রাল জেলে বন্দী, তাকে মুক্তি দিয়ে আমার হাতে তুলে দাও, বিনিময়ে আমি আখিলকে ফিরিয়ে দেব। কিন্তু আসল সমস্যা হলো মুখ্যমন্ত্রী জানতেনই না বিজ্জু আর পাপা পান্ডে কারা। তখন মীনাক্ষী তাঁকে সবকিছু বোঝান। বিজ্জু পান্ডে আর পাপা পান্ডে এই দুই ভাই পেশাদার খুনি, যারা টাকা নিয়ে নির্মমভাবে মানুষ হত্যা করে। তাদের বিশাল এক গ্যাং আছে যারা তাদের এক ইশারায় যে কোনো খুন করতে রাজি। তবে তাদেরও শত্রুও আছে, বিল্লু নায়েক আর ছোটা নায়েক নামের দুই ভাইয়ের আরেকটি গ্যাং। এই দুই গ্যাংয়ের মধ্যে বহুদিন ধরে সংঘর্ষ চলছে। একদিন নায়েক গ্যাংই পুলিশের কাছে গোপন তথ্য দিয়ে পাপা পান্ডেকে গ্রেপ্তার করায়। সেই থেকেই সে জেলে বন্দী। তাকে ছাড়াতে বিজ্জু এই অপহরণের পরিকল্পনা করে। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় জেলের জেলার অ্যান্থনিকে ডেকে পাঠান এবং অনানুষ্ঠানিকভাবে পাপা পান্ডেকে ছেড়ে দিতে বলেন। কিন্তু অ্যান্থনি সৎ মানুষ, তিনি সরাসরি অস্বীকার করেন এবং বলেন, যদি আমাকে তার মুক্তির জন্য বদলি করা হয় তাহলে আমি এটা প্রেস কনফারেন্স করে সবাইকে জানিয়ে দেব যে আপনি অবৈধভাবে পাপা পান্ডেকে জেল থেকে মুক্ত করতে বলেছেন। এটা শুনে সিএমও ভয় পেয়ে যায় এবং সে জেলারকে বলেন, পাগল নাকি, আমি তো তোমার সততার পরীক্ষা নিচ্ছিলাম এবং তুমি এই পরীক্ষায় পাশ হয়ে গেছো। এরপর অ্যান্থনিকে তারা পাঠিয়ে দেয়। এরপর তারা আখিলের মতন দেখতে কোনো মানুষ খুঁজতে থাকে, যাতে যতক্ষণ না তারা আখিলকে ফিরিয়ে আনতে পারে ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া যায়। শেষে তারা একজন অটোরিকশা চালককে পায় যে দেখতে আখিলের মতো ছিল। কিছু সময়ের জন্য সমস্যা সমাধান হয়। তবে সিএম এখন এমন একজন মানুষ চায় যে কোনো পরিস্থিতিতেই পাপা পান্ডেকে জেল থেকে মুক্ত করবে, তাকে সঠিকভাবে বিজু পান্ডের কাছে পৌঁছে দিয়ে আখিলকে ফিরিয়ে আনবে। এরপর আইজি সিএমকে ডিপিপি রাজুর কথা জানায়। রাজু ছিল ডিপার্টমেন্টের সবচেয়ে সাহসী পুলিশ কর্মকর্তা, যে তার ডিউটির সময় কাউকে ভয় পেত না এবং সে ছিল সৎ। কিন্তু ডিপার্টমেন্টের লোকজনই রাজুকে ঘুষ নিতে বাধ্য করায়। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে রাজু চাকরি ছেড়ে দিয়েছিল। কিন্তু এখন সিএমকে এই মিশনের জন্য রাজুরই প্রয়োজন। মীনাক্ষী তাকে জানায় যে রাজু তার এক্স বয়ফ্রেন্ড ছিল। মীনাক্ষী তার সাথে ব্রেকআপ করেছিল। পরে রাজু তাকে বলেছিল, যত বছর লাগুক তুমি ফিরে আসবে, আমি তোমার অপেক্ষা করব এবং কোনো অন্য মেয়েকে আমার জীবনে আসতে দেব না। মীনাক্ষী মনে করেন যে রাজু হয়তো এখনও তার জন্য অপেক্ষা করছে, তাই সিএমের নির্দেশে সে রাজুকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা রাজুকে দেখতে পাই যে এখন গোদাবরী নদীর পাশে একটি ছোট গ্রামে বসবাস করছে। তার বিয়ে হয়ে গেছে এবং এখন তার 4টি সন্তানও আছে। আসলে রাজু ছিল অনাথ, তাই চাকরি ছাড়ার পর তার কোনো স্থায়ী ঠিকানা ছিল না। একদিন সে ট্রেনে কোথাও যাচ্ছিল, তখন সেই ট্রেনেই লক্ষ্মী নামে একটি মেয়েও ছিল, যিনি ট্রেনের দরজায় উদাস হয়ে বসেছিলেন। দুজনের চোখে চোখ পড়েন এবং তারা কথা শুরু করে। লক্ষ্মী তাকে জানায় যে 18 বার বিয়ে প্রত্যাখ্যান হওয়ায় তার মন খারাপ। রাজু বলেন, আমি আমার চাকরি ছেড়েছি, তাই আমারও মন খারাপ। আর এখান থেকেই তাদের ভিতর ভালোবাসার সম্পর্ক হয় এবং এরপর লক্ষ্মীর বাবা তাদের দুজনের বিয়ে করিয়ে দেয় এবং বিয়ের পর রাজু লক্ষ্মীর সাথে তার বাড়িতেই থাকে। লক্ষ্মী রাজুকে খুব ভালোবাসে।
লক্ষ্মীর দুটি বোনও আছে এবং তাদের স্বামীরাও তাদের বাড়িতে থাকে। প্রায়ই তারা দুইজন মিলে রাজুকে নিচু দেখানোর চেষ্টা করে। একদিন সকালে রাজু তার ছেলে লিঙ্গমকে নিয়ে স্কুল যাচ্ছিল, তখন রাজুর শ্বশুর তাকে ডাকেন এবং তাকে 1 লাখ টাকা দেন যাতে রাজু তা নিয়ে কন্ট্রাক্টরকে দিয়ে আসেন। রাজু টাকা তার ছেলের স্কুল ব্যাগে রেখে স্কুলে যেতে থাকে, কিন্তু পথে বাস স্টপে সে তার স্কুলের শিক্ষক জয়রামকে দেখতে পায়। জয়রাম খুব চিন্তিত ছিল। তখন রাজু তার কাছে গিয়ে তাকে জানায়, আমি আপনার ছাত্র রাজু। তখন আমরা রাজুর ছোট্ট একটি শৈশবের গল্প দেখি। রাজু পরীক্ষায় চিটিং করছিল এবং তখন জয়রাম তাকে দেখে ফেলে, কিন্তু তিনি রাজুকে কিছু না বলে চলে যান। রাজু তখন একটু অবাক হন। পরীক্ষা শেষে রাজু মাস্টারের কাছে গিয়ে জানতে চায়, আপনি আমাকে চিটিং করতে দেখেছিলেন কিন্তু কিছু বললেন না কেন? মাস্টার তাকে বলেন, যদি আমি তোমাকে চিটিং করতে দেখতাম তাহলে তুমি লুজার হয়ে যেতে, কিন্তু তুমি চিটিং না করো সেটা তোমাকে নিজেই বুঝতে হবে। যদি তুমি নিজেই বুঝো চিটিং করা ভালো না, তাহলে তুমি নিজে থেকেই এটি করবে না। মাস্টারের এই কথা রাজুর মনে গভীরভাবে প্রভাব ফেলে এবং সেই দিন থেকে রাজু সিদ্ধান্ত নেয় যে সে জীবনে কখনো খারাপ কাজ করবে না। তো যাই হোক, রাজু মাস্টারকে জানায় যে আপনার জন্যই আমি পুলিশ অফিসার হয়েছিলাম, সবকিছু সঠিকভাবে করার চেষ্টা করছিলাম, কিন্তু উপর থেকে আমাকে ঘুষ নিতে চাপ দেয় এবং তাই আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি। কিন্তু আমি নীতির সাথে আপোষ করিনি। কিছুক্ষণ জয়রামের সাথে কথা বলার পর রাজু তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়, কিন্তু জয়রাম বলেন আমি পরে আসব। এরপর সে বাসে উঠে চলে যায়। তবে মাস্টারের অবস্থা দেখে রাজু বুঝতে পারে যে মাস্টার সম্ভবত চিন্তিত, হয়তো তার টাকার প্রয়োজন। তখন রাজু তার শ্বশুরের দেওয়া টাকা বের করে এবং দোকান থেকে 1 ডজন কলা কেনে। সেই কলা দেওয়ার অজুহাতে সে মাস্টারকে টাকাগুলো দিয়ে দেয়। এরপর রাজু সন্ধ্যায় বাড়ি ফিরে তার ছেলের স্কুল ব্যাগে ছোট একটি ছিদ্র করে এবং শ্বশুরকে বলেন, আমি টাকা এই ব্যাগে রেখেছিলাম, কিন্তু ব্যাগটা ফেটে গেছে এবং টাকা কোথাও পড়ে গেছে। পরের দিন লক্ষ্মীর বড় বোনের স্বামী একটি মেয়ের সাথে কথা বলছিল। এটি শুনে লক্ষ্মীর বোন কেঁদে ফেলেন। সবাই তার স্বামীকে খারাপ মনে করেন। এ সময় রাজু নিজের প্রশংসা করে বলেন, আমি খুবই ভালো, কখনো কোনো অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকাইওনি। ঠিক তখনই রাজুর এক্স গার্লফ্রেন্ড মীনাক্ষী তাকে খুঁজতে চলে আসেন। মীনাক্ষী তাকে দেখে চমকে যায় এবং প্রথমেই রাজুকে বলেন, হাই রাজু সোনা, কেমন আছো? তখন লক্ষ্মীর পুরো পরিবার রাজুকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করেন। তখন লক্ষ্মী তাদের বলেন, আমার স্বামী কোনো ভুল করেননি, তিনি বিয়ের আগে প্রেম করেছিলেন, কিন্তু বিয়ের পর সে শুধুমাত্র আমাকে ভালোবাসেন। তখন সে রাজুর কাছে এসে বলেন যে, যদিও তুমি আমাকে তোমার প্রেম কাহিনী সম্পর্কে আগে কিছু বলনি, এখন আমি সবকিছু জানতে চাই। রাজুও তার ভালোবাসাময় কথাগুলি শুনে খুশি হয়ে যায় এবং মীনাক্ষীর সাথে তার প্রেম কাহিনী বলতে শুরু করেন। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে রাজু ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষক ছিল এবং মীনাক্ষী সেই ক্যাম্পে ট্রেনিং নিতে এসেছিল। রাজুকে দেখেই তার রাজুর প্রতি ভালোবাসা হয়ে যায়। সে রাজুকে প্রেমের প্রস্তাব দেয় এবং ট্রেনিং শেষ হওয়ার আগেই রাজুও তাকে ভালোবাসতে শুরু করে। দুজনের বয়সের পার্থক্য ছিল অনেক, কিন্তু তাদের জন্য তা কোনো সমস্যা ছিল না। তারপর মীনাক্ষী ট্রেনিং শেষ করে চাকরি নিতে যাওয়ার সময় রাজু একটি অপারেশনে কিছু গুন্ডাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এজন্য তাকে সাসপেন্ড করা হয়। এরপর রাজু রেগে গিয়ে চাকরি ছেড়ে দেয়। সে মীনাক্ষীকে বলেন, এরা তোমার সাথেও এমনই করবে, তাই তুমি চাকরি ছেড়ে দাও এবং আমরা একসাথে কোথাও গিয়ে বসবাস শুরু করি। কিন্তু মীনাক্ষী চাকরি ছেড়ে দিতে অস্বীকার করেন, কিন্তু রাজু জিদ করলে মীনাক্ষী তার সাথে ব্রেকআপ করেন। তো এরপর মীনাক্ষী রাজুকে আখিলের কিডন্যাপ কেস সম্পর্কে জানায় এবং বলেন যে এই অপারেশন সফল করতে রাজুর সাহায্য প্রয়োজন। রাজু রাজি হয়ে যায় এবং মীনাক্ষীকে বলেন, আমার স্ত্রী খুব ভালো, সে কখনো আমাকে যেতে বাধা দিবে না। এরপর সে লক্ষ্মীর কাছে গিয়ে অপারেশনের অনুমতি চায়, কিন্তু রাজু লক্ষ্মীর রাগ দেখে ভয় পেয়ে যায় এবং তাকে যেতে বাধা দেয়। আইজি মীনাক্ষীর সাথে ছিল। সে দ্রুত সিএমকে কল করে। এরপর সিএম ভিডিও কল করে লক্ষ্মীকে অনুরোধ করেন যে শুধুমাত্র 4 দিন লাগবে, এরপর অপারেশন শেষে রাজু ফিরে আসবে। তখন লক্ষ্মী রাজি হয়, তবে সে শর্ত দেয় যে এই অপারেশনে আমিও তোমাদের সাথে যাব। মীনাক্ষী বলেন, আমরা কোনো পিকনিকে যাচ্ছি না, এটা রেস্কিউ অপারেশন, খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু তাদের আর কোনো বিকল্প ছিল না, তাদের লক্ষ্মীর শর্ত মেনে নিতে হয়। রাজু, লক্ষ্মী, তার ছেলে বুল্লি, লক্ষ্মীর বাবা এবং তাদের বাড়ির একজন চাকর সহ সবাই একসাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে সিএম হাউসে পৌঁছায়। সেখানে মীনাক্ষী এবং সিএম রাজুকে সব তথ্য দেয়। সিএম বলেন, কেন্দ্রীয় সরকারের প্রচণ্ড চাপ রয়েছে, 4 দিনের মধ্যে আখিলকে দিল্লি পাঠাতে হবে। রাজু তাদের প্রতিশ্রুতি দেয়, 4 দিনের মধ্যে আমি আখিলকে নিয়ে আসব, তবে এই অপারেশনের জন্য পাপা পাণ্ডেকে প্রয়োজন।
কিন্তু জেলারের কাছ থেকে পাপা পান্ডের মুক্তি পাওয়ার অনুমতি মেলেনি। এরপর রাজু পাপা পান্ডেকে জেল থেকে বের করার একটি পরিকল্পনা করেন। সে জেলে বন্দী অন্যান্য অপরাধীদের কাছে সুপারি পাঠায়। তাই জেলের কিছু গুন্ডা পাপা পান্ডেকে আচমকা মারধর করতে থাকে, যার ফলে পাপা পান্ডে আহত হয়ে যায়। এরপর জেলারের নির্দেশে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে জেলারের মনে হয় সিএমই পাপা পান্ডেকে মুক্তির জন্য এই পরিকল্পনা করেছে এবং সে হাসপাতালে নিরাপত্তা আরও কঠোর করে দেয়। কিন্তু রাজু তার পরিকল্পনা চালিয়ে যেতে থাকে। মীনাক্ষী, রাজু এবং লক্ষ্মী তিনজন ডাক্তারদের সাথে হাসপাতালের মধ্যে প্রবেশ করেন। বাইরে থেকে আইজি সেই জেলারের মনোযোগ বিভ্রান্ত করেন এবং তারা পাপা পান্ডেকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যান। পরে এক জায়গায় থেমে তারা বিজু পান্ডেকে ভিডিও কল করে পাপা পান্ডের সাথে কথা বলান। তবে পাপা পান্ডে গুরুতরভাবে আহত ছিল, তাই ডাক্তার বলে যে পাপা পান্ডে বেশি কথা বলতে পারবে না। এরপর বিজু পান্ডে তাদের লোকেশন পাঠিয়ে দিয়ে রাজুকে বলেন, আমার ভাইকে এখানে নিয়ে এসো। সবকিছু ঠিকঠাক চলছিল। তারা পাহাড়ি পথে থেমে বিশ্রাম নিচ্ছিল। লক্ষ্মী সবাইকে খেতে দিচ্ছিল। পাপা পান্ডে পাশে বসে সিগারেট টানছিল। তখন লক্ষ্মী তার কাছে গিয়ে তাকে খেতে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পাপা পান্ডে বলেন, আমি খাব না। কিন্তু লক্ষ্মী গ্রামের সাধাসিধে মেয়ে, তাই সে জিদ করতে থাকে। একসময় তার হাত থেকে ধাক্কা লেগে পাপা পান্ডে নিচে পড়ে যায় এবং একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়, যার ফলে পাপা পান্ডে মারা যান। রাজু কিছু বুঝতে পারছিল না এখন কি করবে সে। তবে ডাক্তার পাপা পান্ডের লাশে একটি ইনজেকশন দিয়ে বলেন, এটি কয়েকদিন পর্যন্ত সঠিক অবস্থায় থাকবে। তারপর তারা লাশটি সুন্দরভাবে কাপড় পরিয়ে চশমা এবং টুপি পরায়, কারণ তারা বিজ্জু পান্ডেকে দেখাতে চাচ্ছিল যে পাপা পান্ডে ঠিক আছে। তো এদিকে পথের মধ্যে নায়ক গ্যাংয়ের এক সদস্য তাদের দেখে ফেললে সে সঙ্গে সঙ্গে ছোটা নায়ককে কল করে তাদের সবকিছু জানিয়ে দেয়। ছোটা নায়ক তার গ্যাং নিয়ে পাপা পান্ডেকে মারতে চলে আসে। তবে বিজ্জু পান্ডে খবর পেয়ে তার সবচেয়ে বিশ্বস্ত লোক প্রেম পান্ডেকে পাঠায়, যারা রাজুকে রাস্তায় থামিয়ে দেয়। বিজ্জু রাজুকে কল করে সমস্ত পরিস্থিতি জানায় এবং বলেন, তোমরা প্রেম পান্ডের সাথে থাকো, আমি আখিলকে নিয়ে জায়গা মতো আসছি। এরপর প্রেম পান্ডে রাজুকে তার ঠিকানায় নিয়ে যায়। প্রেম পান্ডে এবং তার গ্যাং লিডার পাপা পান্ডেকে দেখে খুশি হয়ে যায় এবং তাকে প্রণাম করতে থাকে। কিন্তু ঠিক তখন ছোটা নায়ক তার গ্যাং নিয়ে সেখানে আক্রমণ করে। লড়াই শুরু হলে রাজু পাপা পান্ডের হুইল চেয়ারে ঠেলে দেয়। রাজুর পরিকল্পনা ছিল যে সে বিজ্জু পান্ডেকে বলবে নায়কের লোক পাপা পান্ডেকে মেরে ফেলেছে, কিন্তু প্রেম পান্ডে হুইল চেয়ারে পাপা পান্ডেকে ঢেকে দেয়। বেশ কিছুক্ষণ লড়াই চলার পর দুই গ্যাংয়ের সবাই নিহত হয়। রাজু পাপা পান্ডের শরীরে কিছু ক্ষত তৈরি করে এবং রক্ত লাগিয়ে রাখে। বিজু পান্ডে যখন সেখানে আসে, রাজু তাকে বলেন, পাপা পান্ডে খুব সাহসিকতার সাথে লড়াই করেছে, কিন্তু এই যুদ্ধে মারা গেছে। এখন তুমি আখিলকে আমার সাথে পাঠাও, কারণ পাপা পান্ডের এটাই শেষ ইচ্ছা ছিল। বিজু পান্ডে কাঁদতে কাঁদতে রাজুর কথা মানে এবং আখিলকে দিতে রাজি হয়। তখন আবার জেলার অ্যান্থনিও রাজুর পিছু নেয় এবং যখন রাজু পাপা পান্ডের শরীরে ক্ষত তৈরি করেছে, জেলার তার ফোনে সমস্ত ভিডিও রেকর্ড করে নিয়েছিল। সে বিজু পান্ডেকে ভিডিও দেখিয়ে বলেন, পাপা পান্ডে এই যুদ্ধে মারা যায়নি, এই রাজুরাই তাকে আগে থেকেই হত্যা করেছে। এটা শুনে বিজু পান্ডে রেগে গিয়ে তার বন্দুক তুলে রাজুকে মারতে যায়। তবে রাজু সুযোগ পেয়ে জেলারকে ফাঁসিয়ে দেয়। রাজু বলেন, স্যার আপনার প্ল্যান কাজ করেছে। জেলার বলেন, কিসের প্ল্যান? তখন রাজু বলেন, এটা তো আপনারই পরিকল্পনা ছিল স্যার, আপনি আমাদের ধরিয়ে দিবেন, তারপর বিজুকে মেরে আখিলকে নিয়ে চলে যাবেন। বিজু পান্ডে এবার বুঝতে পারে এবং তার বন্দুক জেলারের দিকে তাক করে। তখন রাজু বলেন, আপনি কি স্নাইপারদের নিয়ে এসেছেন? রাজু তখন বিজুকে মারার নির্দেশ দেয়। এটা শুনে বিজু পান্ডে ভয় পেয়ে স্নাইপারকে খোঁজার জন্য তার গ্যাংকে নির্দেশ দেয়। রাজু সুযোগ পেয়ে আখিল এবং তার সঙ্গীদের নিয়ে পালিয়ে যায়। তারা একটি কারখানায় গিয়ে নিজেদের ভিতর থেকে বন্ধ করে দেয়, কিন্তু এই পুরো পরিস্থিতিতেও মীনাক্ষী এবং লক্ষ্মী একে অপরকে দোষারোপ করছিল। মীনাক্ষী বলেন, আমি ব্রেকআপ বলেছিলাম, কিন্তু তুমি আমাকে ফিরিয়ে আনতে যাওনি কেন? তুমি নিজে থেকে আমার কাছে আসতে, আমি মেনে যেতাম। লক্ষ্মী বলছিল, তুমি ওকে কিছু বলছো না কেন? তখন রাজু এতটাই রেগে যায় যে সে বিজু পান্ডেকে মারতে থাকে। একসময় সে বিজুকে মেরেই ফেলে, কিন্তু এখনও কাহিনীতে একটি টুইস্ট বাকি আছে, কারণ এবার রাজু নিজে আখিলকে অপহরণ করে নেয়। তোমাদের রাজুর শিক্ষক জয়রামের কথা মনে আছে, যাকে চিন্তিত দেখে রাজু টাকা দিয়েছিল? আসলে সে তার জন্য চিন্তিত ছিল না, সে রাজুর কাছে টাকা ফেরত দিতে এসেছিল। তখন সে জানায়, সে যে স্কুলের মাস্টার ছিল সেখানে নির্বাচন চলাকালীন এক এমএলএ প্রার্থীর লোকেরা ভোট চুরি করছিল। তখন জয়রাম তাদেরকে বাধা দেয়। পরবর্তীতে সেই লোক এমএলএ হওয়ায় একজন নারীকে দিয়ে জয়রামকে মিথ্যা অপবাদ দিয়ে স্কুল থেকে অপমান করে বের করে দেয়। তাই রাজু সিএনকে ফোন করে বলেন, যদি আখিলকে পেতে হয়
তাহলে সেই এমএলএকে সবার সামনে সবকিছু স্বীকার করে মাস্টারের কাছে মাপ চাইতে হবে এবং মাস্টারকে আবার সসম্মানে স্কুলে ফিরিয়ে আনতে হবে। তো এরপর সিএম তাই করেন। সিএমের নির্দেশে এমএলএ মাস্টারের কাছে মাফ চায় এবং মাস্টারের ওপর দেয়া সব মিথ্যা অভিযোগ সম্পর্কে স্বীকার পায়। এরপর মাস্টারকে সম্মানের সাথে স্কুলে ফিরিয়ে নেওয়া হয়। রাজু আখিলকেও সিএমের হাতে তুলে দেয় এবং সিএম আখিলকে বলেন, দয়া করে আপনার সাথে যা হয়েছে সেটা কেন্দ্রীয় সরকারকে জানাবেন না। এরপর তারা আখিলকে দিল্লি পাঠিয়ে দেয়। শেষে আমরা দেখতে পাই যে মীনাক্ষী লক্ষ্মীর গ্রামে নিজে ট্রান্সফার করিয়ে নেয় এবং লক্ষ্মীর বাসার পাশেই গিয়ে থাকতে শুরু করে। তাকে দেখে লক্ষ্মী আবারও তার সাথে ঝগড়া শুরু করে দেয়, আর এখানেই সিনেমাটির গল্প শেষ হয়। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা। এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেইনডের সাথেই থাকুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।